Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। স্পোর্টসের নানা আয়োজন নিয়ে আমরা তো থাকছি আপনাদের সঙ্গে। তবে শুরুতেই যেই খবরটা জানাতে চাই, গত ঢাকা প্রিমিয়ার লিগে আইসিসি এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে বাকবিতণ্ডায় 2 ম্যাচ নিষিদ্ধ হন তাওহিদ হৃদয়। সেই জল গড়িয়েছে বহুদূর। ঘটনার 8 মাস পর মুখ খুলেছেন হৃদয়, বলেছেন মাঠের ঘটনা তিনি মাঠেই ফেলে এসেছেন। পূর্ণ সম্মান আছে আম্পায়ার সৈকতের প্রতিও, কিন্তু তখন কোথাও তার সঙ্গে ন্যায় হয়নি। আপনাকে তো কিছু সময়ের জন্য ভিলেনও হতে হবে, কিছু সময়ের জন্য খারাপও হতে হবে। ভুলটা শুধু আমার একার ছিল না। আপনি হয়তোবা স্কেপগোট। কিছু কিছু জিনিস আমার সাথে অন্যায় হয়েছে। তাওহিদ হৃদয় কোন ঘটনায় অন্যায়ের কথা বলছেন মনে পড়ছে কি? ডিপিএলে আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে বাকবিতণ্ডায় 2 ম্যাচ নিষিদ্ধ হন হৃদয়। সেই ঘটনার জল গড়িয়েছিল বহুদূর। নিষিদ্ধ হওয়া না হওয়ার এই ঘটনায় শেষ পর্যন্ত বলির পাঠা হৃদয়ই হয়েছেন। ভক্তদের আক্রোশে পড়েছেন। জাতীয় দলও অধিনায়ক সহ অধিনায়ক হিসেবে বিবেচনা করেনি। ব্যাটিংয়ের ফ্লো হারিয়েছিলেন, মানসিক যন্ত্রণাও তো কম ভোগ করেননি। দেখেন, এই কথাটা আমি যদি এখন বলি, এই কথাটা তো বলা আসলে ঠিক হবে না, যেহেতু অনেক দিন হয়ে গেছে। আমি তাকে অনেক রেসপেক্ট করি। আমাদের দেশ থেকে শুধু উনি না, যে কেউ যখন যে জায়গায় ভালো কিছু করবে অবশ্যই আমাদের রেসপেক্ট করা উচিত। কিন্তু মানুষ মাত্র ভুল হতেই পারে। যত বড় মানুষই হোক, সে মানুষও ভুল করে। শুধু এইটুকুই বলতে চাই যে ভুলটা শুধু আমার একার ছিল না। একটা ঘটনা ঘটে যায়, তখন কখনো এক পক্ষ থাকে হয় না, 2 পক্ষেরই থাকে। ফিল করেছি যে কিছু কিছু জিনিস আমার সাথে অন্যায় হয়েছে, আমি অনেস্টলি বলতে পারি। এবং মানুষ যারা আছে এবং আমার টিমমেট জিজ্ঞেস করলে হয়তো বা জানি না কেন হয়েছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনাকে তো কিছু সময়ের জন্য ভিলেনও হতে হবে, কিছু সময়ের জন্য খারাপও হতে হবে। সবসময় শুধু ভালো জিনিসটাই নেবেন, খারাপ জিনিসটা উপভোগ করবেন না, এটা হবে না। মুদ্রার এই পিঠ ওই পিঠ 2 পিঠ দেখাই উচিত একটা, আমি মনে করি একটা অ্যাথলেটের জন্য বা যারাই এরকম পাবলিক ফিগার, সবসময় আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। তো আমিও চেষ্টা করছি যে এই জিনিসগুলা থেকে যতটুকু শেখা যায়, যতটুকু নিজের এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা তো এগুলো থেকেই আসে, শুধু খেলা না, আরও অনেক কিছু আছে। ওই ঘটনার পরে ক্রিকেটাররা একটা প্রতিবাদ করেছিলেন, যার জন্য প্রেসিডেন্টের কাছেও ক্রিকেটাররা গিয়েছিলেন, আপনারা গিয়েছিলেন। যেটা হয়েছে সব প্লেয়াররা সিদ্ধান্ত নিয়ে, শুধু মনে হয় আমার একটা ব্যাপার নিয়েই সেদিন যাওয়া হয়েছিল না, আরও কয়েকটা ব্যাপার ছিল ওখানে, তাদেরও প্ল্যান ছিল। আমি ঠিক আছে, আমার কাছে আমি সবসময় চেষ্টা করি যে নিজে যতটুকু ভালোভাবে থাকা যায়। আমি এই জিনিসগুলো পজিটিভভাবেই নেওয়ার চেষ্টা করেছি, কারণ নেগেটিভভাবে নিলে আলটিমেটলি আমার উপরে জিনিসগুলো ইফেক্ট পড়বে। ওই সময় কি মনে হয়েছিল যে আপনি হয়তোবা স্কেপগোট বা বলির পাঠা? জানি না, উপরে একজন আছে আল্লাহ, উনিই ভালো জানে আসলে কি হয়েছে। কিন্তু যেটা হয়েছে, বললাম না যে চেষ্টা করতেছি যে ওখান থেকে মানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, যে মানুষের তো এগুলো অনেক কিছু হতেই পারে লাইফে, আরও অনেকের আরও খারাপ অনেক কিছুই হয়। তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি বললাম যে এটা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। 2 রকম এটা দেখাটা জরুরি। অনেক সময় আপনি সবসময় ভালোবাসা নেবেন, মানে খারাপ জিনিসটা নেবেন না, এটা হতে পারে না। আপনাকে ভালোবাসাটা যেভাবে নিতে হবে, খারাপ লাগাটা ওইভাবে নিতে হবে, আমি মনে করি। এটা এইভাবে আমি চলি। এটা সিএ ব্যাট দিয়ে খেলেন, এজন্য কি মনে হয় যে সমালোচনাটা অনেক বেশি সহ্য করতে হয়েছে? কারণ তামিম সাকিব একটা দ্বন্দ্ব আমাদের ওপেন, তাদের যেটা তার সাথে তো আমাকে রিলেটেড করে লাভ নাই। আমি তো তাদের ভিতরে কিছু না আসলে। আমার সিএফ আমি স্পন্সর করেছি অ্যাজ এ প্লেয়ার। আমি যেখানে ভালো ডিল পাবো, যেখান থেকে সুযোগ সুবিধা ভালো পাবো, সেখান থেকেই আমি নেওয়ার চেষ্টা করব। অনেকে অনেক কিছুই বলবে, এটা তো আমার কন্ট্রোলে নাই। তারপরও চেষ্টা করছি যে যতটুকু নিজেকে প্রপার ওয়েতে রাখা যায় আর কি। থ্যাংক ইউ হৃদয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আসলে বেশ অনেকদিন পরেই তাওহিদ হৃদয় মুখ খুলেছেন এবং মাঠে আমরা কিন্তু প্রায়শই দেখতে পাই যে আম্পায়ারদের সাথে ক্রিকেটারদের যে বাকবিতণ্ডা হয় সেটা আমরা প্রায়শই দেখতে পাই। তবে এসব বিষয়গুলোকে সামনে না টেনে নিয়ে এগুলোকে একটু যদি পজিটিভলি দেখা যায়, যেমনটা তাওহিদ হৃদয় বলছিলেন, একটু পজিটিভলি নেওয়া গেলে বিষয়গুলো কিন্তু আরেকটু ইজিয়ার হয়ে যায় এবং আরেকটু যদি ইম্প্রোভাইজ করা যায় ক্রিকেটার এবং আম্পায়ারদের সম্পর্কটা, ভবিষ্যতে এরকম কোনো কিছু নিশ্চয়ই আমাদের আসলে দেখতে হবে না। পরের রিপোর্টে যদি যেতে চাই, যে আগামী 2-3 মাস পর বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে পরিবর্তন আসতে পারে।
পারফরম্যান্স মূল্যায়ন করে সেই সিদ্ধান্ত নেবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আগামী বছরের জুলাই অগস্টে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে জোড়া টেস্ট খেলবে ডারউইনে, নিশ্চিত করেছে বিসিবি বস। তবে ভবিষ্যতে মেলবোর্নে ম্যাচ দেবার জন্য অজি বোর্ডের সাথে কথা বলেছেন বুলবুল। যমুনা টেলিভিশনে আমিনুল ইসলামের একান্ত সাক্ষাৎকারে আজ দেখুন দ্বিতীয় পর্ব। ভাই, আগামী বছর আমরা অস্ট্রেলিয়ায় যাব, আমি যেটা শুনেছি, এখন যদি এফটিপিতে নাই, এফটিপির বাইরে দুটো টেস্ট খেলার কথা। মানে ক্রিকেটের যদি আমরা তীর্থভূমি লর্ডসকে বলা হয় অনেক, আমরা যদি এদিকে ধরি তাহলে এমসিজি বলা হবে। আমাদের কি কোনো অপরচুনিটি আছে যে এমসিজিতে বাংলাদেশ দল একটা টেস্ট খেলবে? এটা তো আমাদের একটা ড্রিম হবে। যে আমরা যাচ্ছি অস্ট্রেলিয়াতে, ইনশাআল্লাহ বাংলাদেশ দল যাবে জুলাই মাসে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে দুটো সিজনে খেলা হয়, একটা অক্টোবর থেকে মার্চ আর একটা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। সো অস্ট্রেলিয়াতে দেশটা অনেক বড়, তো ওই অক্টোবর থেকে যেগুলো খেলা হয় দক্ষিণ দিকে খেলা হয়, যেমন মেন সিটি ব্রিসবেন বলেন, সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ এখানে। আর এই অফ সিজনটা যেটা আমরা জুলাই অগস্ট ভাবি, সেটা খেলা হয় সাধারণত ডারউইন, কেইনস, তাদের উত্তরে আর কি। তো এই বাংলাদেশের টেস্টগুলো হবে ডারউইনে। আর এমসিজির কথা বলছিলেন যে আইসিসির মিটিংয়ে, বা আমি কয়েকদিন আগেও ক্রিকেট অস্ট্রেলিয়া যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম মিটিং করার চেষ্টা করেছি এবং বলেছি যে ওরা ভয় পায় যে বাংলাদেশ এখানে খেলতে আসবে, এমসিজিতে 1,20,000 লোক বসে, সিডনিতে প্রায় 70,000 লোক বসে, তো এত লোক কি হবে, মানে তারা দেখে যে এটা কমার্শিয়ালি কতটুকু ভায়াবল হবে কিনা। আমি তাদেরকে কথা দিয়ে এসেছি যে আমাদের যে পরিমাণ বাংলাদেশি সিডনি, মেলবোর্নে, অস্ট্রেলিয়া থাকে, বাংলাদেশ টিমকে তারা যেভাবে ভালোবাসে, 5 দিন যদি টেস্ট চলে, 5 দিনই অ্যাটলিস্ট মিনিমাম 35,000 লোক যাবে খেলা দেখতে। সেই প্রমিসটা করে এসেছি। বিসিবি তো আপনারা খুব বেশি দিন হয়নি, আপনি ইলেকশনের পরে স্ট্যান্ডিং কমিটি এখন একটা আছে, আরও কি স্ট্যান্ডিং কমিটি নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে নতুন করে সাজানোর? এর আগে ক্রিকেট বোর্ডগুলো যখন হয়েছিল তখন ধরেন স্ট্যান্ডিং কমিটিগুলো করতে প্রায় কয়েক মাস লেগে গেছিলো, আমরা কিন্তু একদিনও সময় নেইনি। এবং একদিনও সময় না নেওয়ার কারণ হচ্ছে যে আমরা কাজ শুরু করে দিতে চেয়েছি, এবং সেই অনুযায়ী আমাদের যে কারেন্ট যে সাব কমিটিগুলো আছে সবগুলোই কাজ শুরু করে দিয়েছে। তাদের চেয়ারম্যান আছে, সেখানে ভাইস চেয়ারম্যান কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নেই। তবে এটা ঠিক যে সব জায়গায় চেয়ারম্যান আছে, কিছু কিছু জায়গায় ভাইস চেয়ারম্যান আছে, কিছু কিছু জায়গায় মেম্বার সেক্রেটারি আছে, বাট পরিপূর্ণ যে একেবারে যে মেম্বার আমাদের যে সাব কমিটিগুলো আছে এখনও পরিপূর্ণ হয়নি, সেগুলো কাজ চলছে। আর আমরা এই যে এখন যারা এই লিড করছে, হয়তো এটাই পার্মানেন্ট লিড না, আমরা কয়েক মাস দেখার পরে হয়তো আবার কিছু কিছু স্কিল সেট বেসড অন দি স্কিল সেট কিছু কিছু জায়গায় চেঞ্জ করবো। দুজন ক্রিকেটার ছিল, সুজন এবং তাসনিম, তারা বাজে আম্পায়ারিংয়ে তিক্ত হয়ে একেবারে 100 রানের মতো দিয়ে দিয়েছিলেন, খুব আলোচিত হয়েছিল ঘটনাটা। এই ছেলে দুটো এরপর থেকে তারা আর খেলাধুলা কন্টিনিউ করতে পারেনি, তাদের একটা ওই সময় ব্যান দেওয়া হয়েছিল। তারা খুব একদম ক্রিকেটের বাইরে কষ্টের একটা জীবনযাপন করছে। বোর্ড কি তাদের জন্য কিছু করতে পারে? ক্রিকেটারদের জন্য তো স্মার্ট, ক্রিকেটের জন্যই তো ক্রিকেট বোর্ড। যে ঘটনাটা ঘটেছিল সেটা হয়তো 10 বছর আগের ঘটনা, এবং এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদের টেলিভিশন চ্যানেলের যিনি আছেন অমিত ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে আমরা কিভাবে এই সুজনকে কাজে লাগাতে পারি, বা সুজন বা আরেকজন যারা আছেন তাদের কাজে লাগাতে পারি। দেখেন, আমাদের এখানে অনেকগুলো আমরা জব ক্রিয়েট করি, এখানে আম্পায়ারিং আছে। আমি জানি না কোন পর্যায়ে সুজনরা এখন ক্রিকেট খেলছে, যদি খেলে তো গ্রেট, না খেললে আম্পায়ারিং বলেন, কোচিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, সব জায়গায় সবসময় তাদের দরজাটা খোলা আছে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্রিকেটের বনেদি ফরম্যাট আসলে টেস্টের সৌন্দর্য আসলে সবসময়ই থাকবে। তবে বাংলাদেশের কেন জানি এই টেস্ট খেলাতে একটু অনীহা থাকে সবসময়। তবে সেই দিকটা থেকে উতরে যাওয়ার একটা চেষ্টা কিন্তু বিসিবি করছে। যেমনটা আমরা শুনেছি, আগামী জুলাইতে বাংলাদেশ ডারউইনে টেস্ট খেলতে যাবে এবং ভবিষ্যতেও যেন এই টেস্ট খেলাটা অব্যাহত থাকে সেই বিষয়ে অজি ক্রিকেট বোর্ডের সাথে আসলে কথা বলবেন আমাদের যে সভাপতি আছেন বুলবুল। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আশা করতেই পারি যে ভালো কিছু একটা হবে দেশের ক্রিকেটে। আর এমনটা প্রত্যাশা রেখেই আমরা যেতে চাই পরবর্তী নিউজ আপডেটে, যেটা আপনাদের দিতে চাই বিপিএল এর দিকে যদি একটু চোখ রাখতে চাই। বিপিএল নিলামের পর থেকেই ক্রিকেট পাড়ায় শোনা যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস কোথায়, আদৌ তারা বিপিএল খেলবে তো? সেই উত্তর মিলেছে, অনুশীলন শুরু করেছে নোয়াখালী। 24 তারিখ দলটা উড়ে যাবে সিলেটে। সরাসরি সাইনিং হাসান মাহমুদ দলটার লোকাল হিরো। লক্ষ্মীপুর এক্সপ্রেস চান ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে।
হোয়ার ইজ মেসি? বিশ্বকাপ ফুটবলের সময় সৌদি আরব সমর্থকদের এই ডায়লগটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। বিপিএল নিলামের পরও ক্রিকেট পাড়ায় শোনা যাচ্ছিল একটাই প্রশ্ন, ফ্যান ফেভারিট নোয়াখালী এক্সপ্রেস কোথায়? আদৌ তারা বিপিএলে খেলবে তো? ভক্তদের শঙ্কার সেই মেঘ কেটে গেছে। অনুশীলন শুরু করেছে নোয়াখালী এক্সপ্রেস। 24 তারিখ দলটা উড়ে যাবে সিলেটে। সরাসরি সাইনিং হাসান মাহমুদ, দলটার লোকাল হিরো। লক্ষ্মীপুর এক্সপ্রেস চান ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে। নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে। আমরা আশা করি আপনারা আমগুলো লেগে দোয়া করবেন, আর সবসময় ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে আমাদের জন্য দোয়া করবেন। নোয়াখালী এবং লক্ষ্মীপুরবাসীদের প্রক্রিকেটের প্রতি এত ভালোবাসা, এত তাদের ক্রিকেটটাকে এত পছন্দ করে তারা, এবং নোয়াখালী টিম এখন বিপিএলও আছে, তো ওইভাবে আমরা অনেক সাপোর্টটা পাবো আশা করি ওদের কাছ থেকে। জার্সিটা খুবই সুন্দর, আমি মনে করি এইবারের বিপিএলের সবগুলো টিমের জার্সি থেকে ডিফারেন্ট জার্সি আমার মনে হয়। সবাই অনেক খুশি, আমাদের লক্ষ্মীপুরবাসী যারা নোয়াখালীর সাথে কানেক্টেড, ওরাও খুবই আনন্দিত যে আমি তো আগেরই ওখানে ছিলাম, বাট এখন যেহেতু ওদের সাথে জড়িত হয়েছি, ওরা খুবই আনন্দিত। নিলামের 3 দিন আগে দল পেয়েছে নোয়াখালী। সরাসরি সাইনিংয়ে হাসানের সঙ্গে দলে ভিড়িয়েছে সৌম্য সরকারকে। দলটার সম্ভাব্য অধিনায়কও সৌম্য। সেই সঙ্গে অঙ্কন জাকের সোহানদের নিয়ে নোয়াখালী দলটা বেশ শক্তপোক্ত। আমি মনে করি যে আমরা যারা লোকাল প্লেয়ার আছি, স্পেশালি লোকাল যারা আছি, তারা খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার। অঙ্কন আছে, জাকির আছে, তারপরে আমাদের সাব্বির ভাই আছে, আরও অপু ভাই আছে, আরও যারা ইয়াং যারা আছে লোকাল, ওরা খুবই এক্সপিরিয়েন্স। ওরা বিগত কয়েক বছর ধরে বিপিএল খেলছে। আর যারা ফরেনার আছে, ওভারঅল আমাদের টিমের ইউনিটিটা খুবই ভালো আমি যা দেখলাম। এক সময় টি-20 দলের অটো চয়েস ছিলেন হাসান। সময়ের পরিক্রমায় হাসান এখন দলের বাইরে। এই বিপিএলে ভালো করে আবারও জাতীয় টি-20 দলে ফিরতে চান ডানহাতি এই পেসার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সবকিছু ঠিক থাকলে আগামী 26 ডিসেম্বর বিপিএলের 12তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখতে পাবো, এবং সেদিনই মাঠে গড়াবে দুটো ম্যাচ সিলেটে। তবে এরই মধ্যে কিন্তু কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে কোন দল প্রতিনিধিত্ব করছেন, কোন ক্যাপ্টেন, কে হচ্ছেন ক্যাপ্টেন আসলে, সেই বিষয়টা যদি আমরা একটু সাম আপ করে দিতে চাই আপনাদেরকে, যে রাজশাহীর ওয়ারিয়ার্সের অধিনায়ক হিসেবে কিন্তু আজকেই ঘোষণা করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তিনি তো তার অধিনায়কত্ব নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, তিনি অনেক কেপেবল, জাতীয় দলে অনেকবার তিনি ক্যাপ্টেন্সি করেছেন। এক্ষেত্রেও কিন্তু তার অনেক ভালো পারফরমেন্স আমরা দেখতে পারবো। এবং পরবর্তীতে যদি আমরা দেখতে চাই, পরবর্তীতে আমরা সৌম্য সরকারকে দেখতে পাচ্ছি নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন। তিনি এখনো হননি, এটা ডিক্লেয়ার্ড নয়, সম্ভাব্য হিসেবে তাকে ধরে রাখা হয়েছে। অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে সৌম্য সরকারই হবেন আসলে নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন। সেক্ষেত্রে তার কিছু পারিবারিক জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলো সময়ের মধ্যে যদি তিনি কাটিয়ে উঠতে পারেন, অবশ্যই তাকে আমরা দেখতে পাবো আসলে ক্যাপ্টেন হিসেবে। আর সেক্ষেত্রে অন্য কোনো ক্রিকেটারকে নিশ্চয়ই আমরা ক্যাপ্টেন হিসেবে পাবো। আর তারপরে যদি আমরা দেখতে চাই, সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, শান্তর মতন তিনিও খুবই অভিজ্ঞ, জাতীয় দলে অনেক ক্যাপ্টেন্সি করেছেন, তিনি অনেক সাফল্য পেয়েছেন। সেক্ষেত্রে তার আন্ডারে সিলেট টাইটান্স আসলে এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা আমরা করতেই পারি। পরবর্তীতে যদি আমরা দেখতে চাই, ঢাকা ক্যাপিটালসের আসলে মোহাম্মদ মিঠুন কান্ডারি হয়েছেন, ঢাকা ক্যাপিটালসকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। এবং পরবর্তীতে যদি আমরা দেখতে চাই, বিপিএলের চট্টগ্রাম রয়্যালসের আসলে এখনও কোনো ক্যাপ্টেন নির্ধারণ করা হয়নি। সেক্ষেত্রে দুজনকে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে রয়েছে শেখ মেহেদী এগিয়ে আছেন এবং শুভাগত হোমও এগিয়ে আছেন। এই দুজনের মধ্যে ধারণা করা হচ্ছে কেউ একজনের কাঁধেই আসলে চিটাগং রয়্যালসের, চট্টগ্রাম রয়্যালসের নেতৃত্বভার উঠতে যাচ্ছে। তারপর আমরা যদি দেখতে চাই, রংপুরের আসলে অধিনায়ক নুরুল হাসান সোহান, দুর্দান্ত উড়ন্ত সূচনা আছে রংপুর রাইডার্সের। তারা অনেক প্ল্যাটফর্মে ভালো পারফর্ম করছে এবং বিপিএলেও আশা করা যাচ্ছে যে তারা অনেক দুর্দান্ত একটা পারফরমেন্স দিবে। এবং যেমনটা বলছিলাম যে 26 ডিসেম্বর বিপিএলের 12তম আসর আসলে বসতে যাচ্ছে। সেদিন উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পাশাপাশি দুটো ম্যাচ মাঠে গড়াবে। জাঁকজমকপূর্ণ একটা বিপিএল আমরা দেখতেই পারবো এমনটা আমাদের আশা থাকছে। তবে এই পর্যায়ে সময় হয়েছে একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। স্টে কানেক্টেড। বাংলাদেশ পেশাদার লীগ শুধু যেন কাগজে কলমে, কাজে নয়, আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মেহেদী মিঠু।
ফেডারেশন কাপে কিংসের বিপক্ষে ম্যাচের আগে কিছু পারিশ্রমিক পরিশোধ করা হলেও এখনও ক্লাবের কাছে বকেয়া জমে আছে ফুটবলারদের। এদিকে ঘরোয়া লিগে নিম্নমানের সম্প্রচার দর্শকদের খেলা উপভোগ করা থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ মোহামেডান কোচ আলফাজ আহমেদের। 2007 সাল থেকে শুরু হওয়া পেশাদার লীগ এখনো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাম বদলে বাংলাদেশ ফুটবল লিগ নামে পরিচিতি পেলেও আক্ষরিক কোনো পরিবর্তন হয়নি দেশের ফুটবলে। একই ভেন্যু একাধিক দলের মধ্যে ভাগাভাগি কিংবা পারিশ্রমিক নিয়ে ক্লাবগুলো টালবাহানা বারবার করছে প্রশ্নবিদ্ধ। ব্যতিক্রম নয় দেশের ঐতিহ্যবাহী ক্লাব ও বর্তমান পেশাদার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবও। ফেডারেশন কাপে কিংসের বিপক্ষে খেলতে যাওয়ার আগে বকেয়া পারিশ্রমিকের ছোট্ট একটি অংশ পেয়েছেন ফুটবলাররা। আক্ষেপের সুরে মোহামেডান অধিনায়ক মেহেদী মিঠু জানান, কেবল নামেই চলছে বাংলাদেশের পেশাদার লিগ। পেশাদার লিগ আসলে এটা নামে পেশাদার লিগ, আসলে কাজে আসলে তেমন না। আসলে এটা বলতে গেলে অনেক কিছু বলা লাগে। আসলে আমরা এটার সঙ্গে আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশের আসলে পেশাদার লিগ নাকি আনপেশাদার লিগ। লিগ শুরুর আগে উন্নত মানের সম্প্রচারের প্রতিশ্রুতি বাফুফে দিলেও বাস্তবে হয়েছে উল্টো। নিম্নমানের সম্প্রচারের ফলে দর্শকরা খেলা উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি মোহামেডান কোচ আলফাজ আহমেদের। ফুটবল ফেডারেশনে দেখা উচিত, অবশ্যই এটা আসলে দর্শক, বাংলাদেশের ফুটবলের দর্শক যারা আছে তারা বঞ্চিত হচ্ছে। এটা ফুটবল ফেডারেশন দেখা উচিত এটা কিভাবে সলভ করা যায়। অনুশীলন ভেন্যু সংকট, পারিশ্রমিক সমস্যা সহ অন্যান্য প্রতিবন্ধকতা মাথায় নিয়ে কুমিল্লায় ফেডারেশন কাপে কিংসের বিপক্ষে লড়তে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সবকিছু দূরে সরিয়ে জয় দিকেই চোখ রাখছে সাদা কালো শিবির। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। 41 বছর বয়সে পর্তুগালের ক্লাব পোর্টোর সঙ্গে নাম লিখেছেন চেলসি ও পিএসজির সাবেক ডিফেন্ডার থিয়াগো সিলভা। এর আগে ঘরের ক্লাব ফ্লুমিনেন্সে 2 বছর কাটিয়েছেন অন্যতম সেরা এই সেন্টার ব্যাক। এর আগে 2004-05 মৌসুমে ক্যারিয়ারের শুরুতে পোর্তো বি দলের হয়ে খেলেছেন সিলভা। খেলেছেন ইটালিয়ান জায়ান্ট এসি মিলানের হয়ে, জিতেছেন সিরিয়া শিরোপা। এরপর 2012 সালে যোগ দেন পিএসজিতে। 7টি ফরাসি লিগ শিরোপা জয়ের পর 2020 সালে পিএসজি ছেড়ে সিলভার নাম লেখান চেলসিতে। সেখানে ব্লুজদের হয়ে জয় করেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। বর্ণাঢ্য ক্যারিয়ারে এ পর্যন্ত 32টি শিরোপা আছে সিলভার ঝুলিতে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।